দর্শক আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে চ্যানেল 24 সাপ্তাহিক আয়োজন ইনসাইডে। আজকে আমরা 2024-25 অর্থ বছরের যে বাজেট আসছে সেটার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করব। এর মধ্যে আপনারা জেনেছেন যে বাজেটের আকার কীরকম হতে পারে, তবে যেটা সবসময় আলোচনায় আসে বাজেটের আগে বা বাজেট এলেই ব্যবসায়ীদের পক্ষ থেকে বিভিন্ন সময় বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরা হয় সরকারের কাছে বা জাতীয় রাজস্ব বোর্ডের কাছে। কর সংক্রান্ত বেশিরভাগই উদ্দেশ্য একটাই, ব্যবসা বান্ধব একটা বাজেট যাতে প্রণয়ন হয়। তবে সরকার যেহেতু বেশ কিছু চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে গেল কয়েক বছর ধরেই, সেরকম একটা জায়গায় থেকে ব্যবসা বান্ধব বাজেট করা কতটুকু চ্যালেঞ্জিং বা সহজ হবে সে বিষয়টা নিয়ে আলোচনা করব। ঢাকা চেম্বারের সভাপতি আশরাফ আহমেদ আমাদের আজকের অতিথি। স্বাগত জানাচ্ছি, অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। বাজেট নিয়ে আনুষ্ঠানিক প্রস্তাবনা আপনারা দিয়েছেন বেশ কয়েকটি খাতে, বিভিন্ন প্রস্তাবনায় আমরা দেখেছি কোথায় কি পরিবর্তন সরকারের আনা দরকার ব্যবসায়ীদের কল্যাণে। আরও একবার যদি বলতেন যে এই যে প্রস্তাবনাগুলো এটা কতটুকু বাস্তবসম্মত সরকারের জন্য, কারণ যেহেতু তার কিছু ক্রাইসিস রয়ে গেছে। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। বাজেট কেমন চাই যদি বলতে যাই, তাহলে প্রথম এক কথাই বলতে চাই যে ব্যবসা বান্ধব বাজেট আসলে আমাদের জন্য খুব জরুরি। কারণ ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ না হলে ইকোনমিক প্রবৃদ্ধি হবে না, অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে না, অর্থনৈতিক প্রবৃদ্ধি না হলে কর্মসংস্থান হবে না, কর্মসংস্থান না হলে দারিদ্র্য কমবে না। তো এটা সরকার খুব ভালো মতনই বোঝেন এবং মাননীয় অর্থমন্ত্রী যেমন আমাদেরকে রিসেন্টলি বলেছেন যে সরকার চান যে বাজেট হোক ব্যবসা বান্ধব, এবং সরকার আসলে ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি করার জন্য বদ্ধপরিকর। এবং এখন প্রশ্নটা হচ্ছে যে আমরা আসলে ব্যবসা বান্ধব কখন বলবো, কিভাবে বলবো। একটু ব্যাকগ্রাউন্ডে যদি বলি যে আমাদের যেমন ধরেন করের সূত্র হচ্ছে তিনটা: আয়কর, ভ্যাট এবং কাস্টমস ডিউটি। আয়করের ক্ষেত্রে যেটা হয়েছে যে গত বছর আমাদের আয়কর আইন পাশ হয়েছে। এটাতে যেটা হয় যে আপনার আগে যে অনেকগুলো আয়কর কিভাবে ক্যালকুলেটেড হবে না হবে এই জিনিসগুলো অনেক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ছিল, সেটা সব কিছু একটা জায়গায় নিয়ে আসা হয়েছে। এটার সাথে সাথে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এটার বিভিন্ন এসআরওর মধ্যে যে অসঙ্গতিগুলো ছিল, যে স্ট্রাকচারাল প্রবলেমসগুলো ছিল, এগুলো এখন আসলে সামনে চলে এসেছে। এবং আমরা মনে করি এই বছরের সুযোগটাকে কাজে লাগানো উচিত যে এই যে অসঙ্গতিগুলো এগুলোকে সাথে সাথে যাতে একবারই ফিক্স করে ফেলা যায়। একটা এক্সাম্পল দেই, যেমন ধরুন যে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স, যেটা অগ্রিম আয়কর, এটা যখন 10% ধার্য করা হয়, সেটা আসলে কোনো সায়েন্টিফিক কোনো বেসিস নেই। যার ফলে দেখা যাচ্ছে যে কোম্পানির ক্ষেত্রে এই আয়করের ব্যাপারটা এমন হয়ে যায় যে যতখানি না আয়কর প্রযোজ্য হওয়া উচিত তার অনেক বেশি আসলে দেওয়া হয়ে যাচ্ছে। আবার এটা 2018 সালে যেমন চেঞ্জ করা হয়েছিল একটা, যে এটা যে এই অগ্রিম আয়করটাকে আমরা পরবর্তীতে সমন্বয় করতে পারবো, এই উইন্ডোটাও বন্ধ করে। আমি যদি আরেকটু পরিষ্কারভাবে যাচ্ছি যে আপনাদের যে প্রস্তাবনাগুলো বেশিরভাগই কর ছাড় বা এই যে নতুন করে এসআরওর উপরে বা এআইটি যেটা কাটা হলো সেটা সমন্বয় করা, তার মানে সরকারের রাজস্বের ক্ষেত্রে একটা বড় ধরনের গ্যাপ কিন্তু এখানে তৈরি হয়ে যায়। সরকার কি এরকম কোনো পজিশনে আছে কিনা যে ব্যবসায়ীদের জন্য কর ছাড় দিয়ে বাজেট প্রণয়ন করা? ব্যাপারটা আসলে কর ছাড় না বলে যদি আমি এইভাবে ব্যাখ্যা করি আপনাকে, দেখুন আমরা ট্যাক্স টু জিডিপি রেশিও 10 থেকে 15% লেভেলে নিয়ে যেতে চাই। এবং একই সাথে আমাদেরকে মাথায় রাখতে হবে আমাদের ট্যাক্সেশন রেট যদি দুনিয়ার অন্য যে কোনো দেশের থেকে বেশি হয়, তাহলে আমরা বিনিয়োগ আনতেও পারবো না এবং আমাদের দেশীয় উদ্যোক্তারা যারা আছেন তারা কম্পিটিটিভও থাকবেন না। মোটামুটি ধরে নিতে পারেন যে আপনি 15-20%-এর ওপরে যদি কর্পোরেট ট্যাক্স যায়, তখন সেটা আসলে আনসাস্টেনেবল হয়ে যায়। আমাদের এই মুহূর্তে কর্পোরেট ট্যাক্স রেট হচ্ছে আবার 27.5%। এটা এখনও যথেষ্ট কমানো হয়নি, এটা 35 থেকে কমিয়ে 27 করা হয়েছে, যেটা খুবই ভালো একটা ব্যাপার। কিন্তু আমাদেরকে আসলে ওই 15-20% লেভেলে নিয়ে যেতে হবে একটা সময়। এটা নিতে গেলে আসলে যদি আমরা আমাদের কর জাল, যেটা যে নাম্বার অফ ট্যাক্স পেয়ার্স যদি বাড়াতে না পারি, এটা আমরা কখনোই অ্যাচিভ করতে পারবো না। এবং উল্টা দিকে যদি দেখা যাক যে মানে আমরা কয়েক বছর আগের এনবিআরের হিসাবে জানি যে মাত্র 5-6 হাজার করদাতার কাছ থেকে 60% কর আদায় হতো। এই অবস্থায় কিন্তু আসলে এটা সম্ভব না। সরকারের রাজস্ব বাড়াতে গেলে আপনাকে যারাই কর সীমার উপরে আয় করছেন তাদেরকেই করের আওতায় আনতে হবে। এই নাম্বারটা যতক্ষণ না আমরা বাড়াতে পারছি, ততক্ষণ আসলে আমরা আমাদের ট্যাক্স জিডিপি একটা অ্যাপ্রোপ্রিয়েট লেভেলে নিয়ে যাওয়াটা আসলে সম্ভব হবে। আমরা যখন বাজেট আসে এই আলোচনাগুলো তখনই জোরালোভাবে শুনি। গেল 5-10 বছরের অভিজ্ঞতা যদি দেখি যে আপনাদের প্রস্তাবনা বা আপনাদের পরামর্শ কতটুকু সরকার আমলে নিচ্ছে? যথেষ্ট আমলে নিচ্ছে না বলেই আমরা মনে করি, বাট আমলে যে নিচ্ছেন না তা কিন্তু না। আপনি যদি দেখেন এনবিআর কিন্তু কর বান্ধব অনেকগুলো স্টেপস নিয়েছেন, বোথ আয়কর এবং ভ্যাটের ক্ষেত্রে, দুটো ক্ষেত্রেই এটা দেখা যাচ্ছে।
হ্যাঁ, সরকারের রেসপন্সিভনেস টু প্রাইভেট সেক্টর হয়তো বা আরেকটু অনেকখানি বাড়ানোর জায়গা আছে। না, সেটা কিভাবে বাড়ানো যাবে? আমরা এনবিআর এর কার্যক্রম বা ফিনান্স মিনিস্ট্রির কার্যক্রম, আপনার কি মনে হয় যে তারা যথেষ্ট ব্যবসা বান্ধব কাজ করছে না, নাকি সরকারের আয় যাতে না কমে সেই জায়গাটা তারা বেশি মনোযোগী? যদি আপনার ইকোনমিক বেস সম্প্রসারিত না হয়, আপনার আয়কর বাড়বে না, কর কর আহরণ বাড়বে না। কিন্তু সেই কারণে আপনি যখন করের পলিসি যখন ঠিক করছেন, তখনই আপনাকে ঠিক করতে হয় যে আপনি ইকোনমিটা কিভাবে বাড়তে দিবেন, কিভাবে বাড়তে সাহায্য করবেন। কারণ ইকোনমি যদি বাড়ে তাহলে আমাদের ট্যাক্স দেওয়ার ক্ষমতা বাড়বে, ট্যাক্স দেওয়ার ক্ষমতা বাড়লে আমরা ট্যাক্স বেশি দিতে পারবো। এটা না করে যদি আপনি শুধুমাত্র যার কাছ থেকে ট্যাক্স আদায় করছে, যে মুষ্টিমেয় কয়েকজনের কাছ থেকে, তাদের উপরে করের বোঝা যদি চাপাতে থাকেন, তাহলে যেটা হয় যে তাহলে আপনি ইকোনমির যে সবচেয়ে এফিশিয়েন্ট এবং সবচেয়ে ট্রান্সপারেন্ট যে অংশটা, সেটাকে ক্ষতিগ্রস্ত করেন। এটাতে আলটিমেটলি গিয়ে লং রানে গিয়ে আপনার গ্রোথ ক্ষতিগ্রস্ত হবে। ঢাকা চেম্বার যেহেতু ম্যাস লেভেলে যারা ক্ষুদ্র উদ্যোক্তা আছেন, মাঝের উদ্যোক্তা আছেন, তাদেরকে নিয়েই কাজ করেন, তারা আসলে কতটা ক্রাইসিসে আছেন? গেল 2-3 বছর ধরে ইনফ্লেশনের একটা প্রেশার আমরা দেখছি যে ভোক্তাদেরকেও ভোগাচ্ছে, আবার অন্যদিক থেকে যারা ব্যবসায়ী তাদেরকেও ভোগাচ্ছে। তাদের জন্য বাজেটে আলাদা কোনো উদ্যোগ দরকার আছে কি বলুন? অনেকগুলো উদ্যোগ আসলে দরকার। আপনি যদি দেখেন যে গত 3-4 বছরে, বিশেষ করে কোভিডের পরবর্তী সময় থেকে, ক্ষুদ্র ব্যবসায়ীরা একটা বড় ধরনের অনেকগুলো একটার পর একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে গিয়েছেন। বিশেষ করে গত 2 বছর ধরে যেটা আমরা দেখছি যে আপনার এক হচ্ছে ডলারের দামের ঊর্ধ্বমুখী আমদানি বিধিনিষেধ। এই দুটো জিনিস আসলে খুব বড় ধরনের চাপ সৃষ্টি করেছে ব্যবসা বাণিজ্যের উপরে। আর এই বছরের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমি মনে করি সেটা হচ্ছে, দেখুন, আমাদের মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে গিয়ে যেটা হয়েছে যে সরকার মুদ্রানীতির ইউজ করে আপনার মানি সাপ্লাই কমিয়ে দিয়েছেন। এটার ফলে যেটা হচ্ছে যে প্রাইভেট সেক্টরের যে ঋণের প্রবাহ, তার একটা ঋণের প্রবাহে একটা বড় ধরনের চাপ পড়ছে। একই সাথে সরকার তার বাজেট মিট করার জন্য ব্যাংকিং সিস্টেমকে বড় করছে, এটাতে তারল্য সমস্যাটা আরও ঘনীভূত হয়। ব্যবসা বান্ধব বাজেট যখন আমরা বলি, নিঃসন্দেহে কর্মসংস্থান যাতে বাড়ে, সেরকম কথাগুলোই আসলে সামনে চলে আসে। এই সিচুয়েশনে সেটা বাড়ানো সম্ভব কি? আমি মনে করি সম্ভব। বিকজ আপনি যদি দেখেন, অন্য কিছু না হোক, যদি আমরা সরকারকে, আমাদের সরকার যদি ব্যাংক ব্যবস্থা থেকে, বাংলাদেশি ব্যাংক ব্যবস্থা থেকে ঋণ কমিয়ে বৈদেশিক ঋণ বাড়ান, সেক্ষেত্রে কিন্তু অটোমেটিক্যালি আমরা যেই প্রবলেমটা ফেস করছি, এই প্রবলেমটা কিন্তু অনেকখানি কমে আসবে। আবার অন্যদিকে যদি দেখেন আপনি, আমি মনে করি যে বাংলাদেশে এই মুহূর্তে এক্সটার্নাল ডেট টু জিডিপি ইজ লেস দেন 20%, যেটা IMF এর হিসাবে একটা এক্সপেক্টেড, মানে খুব 40% পর্যন্ত আমাদের। তো ওই হিসাবে কিন্তু আসলে আমাদের বৈদেশিক ঋণ অনেক বাড়ানোর সুযোগ আছে। আমি মনে করি যে সরকারের হয়তো এই দিকটাতে নজর দেওয়া দরকার। কারণ আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে দেখুন, এই যে ইউক্রেন ওয়ারের সময় যখন ইন্টারেস্ট রেট বেড়ে গেল, এটার ইম্প্যাক্ট আমাদের উপরে এতখানি পড়েছে। তার কারণটা হচ্ছে আমাদের কিন্তু প্রায় একটা বিশাল বড় অঙ্ক, সেটা 30 থেকে 40 বিলিয়ন ডলারের মতো আমাদের ট্রেড ক্রেডিট আউটস্ট্যান্ডিং থাকতো এই 2022-এর আগে, যেটা আমরা পে অফ করে দিয়েছি প্রায়। ওয়ার্কিং ক্যাপিটাল লোন যেটা, চলতি ঋণ যেটা, এটার পরিমাণটা কমে গেছে। এটা যদি অন্য কোনোখান থেকে রিপ্লেস না করি আমরা, তাহলে কিন্তু আমাদেরকে একটা বড় ধরনের ক্রাইসিস ক্রিয়েট করবে। আমরা সুদের হার নিয়ে অনেক কথাবার্তা শুনছি, এখন 13-13.5% আমাদের গুনতে হচ্ছে। 9-6 নিয়ে অনেক সমালোচনা হয়েছে একটা সময়, হুট করে যখন 4.5% পয়েন্টে বেড়ে গেল, এইটা আসলে কতটুকু ভাবাচ্ছে উদ্যোক্তাদের? এটা ধরেন আমরা উচ্চ সুদহার যে আমরা কখনো দেইনি তা তো না। কিছুদিন আগে পর্যন্ত চলে গিয়েছে। হ্যাঁ, কোয়ান্টিটেটিভ ইজিং আমাদের জন্য খুবই কার্যকর। মানে আপনার সরকার যেটা হয় যে যখন এক্সপানশনারি মনিটারি পলিসি নেবেন, তখন যেটা হয় যে যেহেতু টাকার সরবরাহ বেড়ে যায়, ইন্টারেস্ট রেট অটোমেটিক্যালি কমে আসে। সেটা আমাদের জন্য এক্সপানশনের জন্য, ব্যবসা বাণিজ্য সম্প্রসারণের জন্য খুবই খুবই কার্যকর একটা উদ্যোগ। বাংলাদেশে কিন্তু সাপ্লাই সাইড ইকোনমিক্স ওয়ার্কস ফ্যাবুলাসলি ওয়েল। এটা কিন্তু আমরা গত 10-15 বছরে দেখেছি, এটা খুব ভালো কাজ করে। উল্টো দিকে কন্ট্রাকশনারি পলিসি যখন নেন আপনি, তখন এটা আসলে অত ভালোভাবে কাজ করে না। এটা একটা কারণ আছে। যেমন ধরুন, আমি একটা এক্সাম্পল দিই, ব্যাংকিং সেক্টরের টোটাল ঋণের 70% হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল লোন বাংলাদেশে। এই সিমিলার নাম্বারটা আমেরিকার ক্ষেত্রে হয়তো বা উল্টা, মানে দেখা যাবে যে 30% এবং 70-80% হচ্ছে আসলে হোম লোন কিংবা এই ধরনের মর্গেজেস। ওই ক্ষেত্রে যেটা হয় যে আপনার ইন্টারেস্ট রেট বাড়লে মর্গেজ যেহেতু বেড়ে যায়, সাথে সাথে ডিসপোজেবল ইনকাম কমে যায়। আমাদের ক্ষেত্রে যেহেতু কিন্তু ডিসপোজেবল ইনকামের ওপরে, যেহেতু আপনার হোম লোন এবং কনজিউমার লোনের পরিমাণটা খুবই কম, ডিসপোজেবল ইনকামের ওপরে চাপটা কিন্তু খুব বেশি পড়ে না।
উল্টো আমাদের সাপ্লাই সাইডে কনস্ট্রেন্ট হয়েছে, যে আমার ওয়ার্কিং ক্যাপিটাল ইন্টারেস্ট রেট বেড়ে গেলে ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট বেড়ে যায়। যখন যদি ওয়ার্কিং ক্যাপিটাল যদি কমে যায়, তখন দেখা যায় যে আগে যেখানে 100 টন প্রডিউস করতে পারতাম, ওখানে হয়তো আমরা 80 টন প্রডিউস করতে পারছি। সো অটোমেটিক্যালি সাপ্লাই সাইডে প্রেশার পড়ে। ব্যাংক খাত নিয়ে আপনার দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে, কাজের অভিজ্ঞতা এবং বাইরেও বিভিন্ন সময় বিশ্লেষণের যে অভিজ্ঞতা, আমরা তার আলোকে এখন যে এই বাংলাদেশের ব্যাংক খাতের কার্যক্রমগুলো চলছে, বিশেষ করে আমরা খুব অল্প সময়ের মধ্যে বেশ কয়েকটি প্রতিষ্ঠান থেকে মার্জ হওয়ার মতো ঘটনার মধ্যে সম্পৃক্ত হতে দেখছি, এটাকে কীভাবে দেখেন? দেখুন, আমরা মার্জার নিয়ে অনেক কথা বলছি, কিন্তু মূল সমস্যাটা তো আসলে মার্জারের না। মূল সমস্যাটা হচ্ছে আপনার গত 10 বছরের হিসাবে যদি বলি, কয়েক বছরে আমরা দেখেছি বেশ কিছু ব্যাংকে একটা কুঋণের একটা পুঞ্জীভূতকরণ হয়েছে। বাংলাদেশ ব্যাংকের যে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি রিপোর্ট, এটা গত বছরেরটাতে যদি দেখি, মোটামুটি 10 থেকে 12টা ব্যাংকে যত বন্ধ ঋণ আছে তার 60% পুঞ্জীভূত হয়েছে। এটার বাইরে হয়তো বা আরও কিছু আছে যেগুলো আনডিসক্লোজ কিংবা আনরিয়ালাইজড এখনও। এই 10-12টা ব্যাংকই কিন্তু মোটামুটি ঘুরে ফিরে আমরা যখন মার্জারের কথা বলছি, বিভিন্ন ধরনের মেজার্সের কথা বলছি, এই 10-12টা ব্যাংকই কিন্তু আছে। এই 10-12টা ব্যাংকের মধ্যে 6-7টা ব্যাংক আসলে সরকারি ব্যাংক। এই ব্যাংকগুলোকে মার্জ করে একসাথে করলে একটা ভালো জিনিস হবে যে আপনার 6টা প্রবলেমের জায়গায় 2টো প্রবলেম কিংবা 3টা প্রবলেম এটা নেমে আসবে, যেটা ম্যানেজ করা প্রবলেমগুলো এক জায়গায় চলে আসবে। হ্যাঁ, মানে আপনি আজকে বেসিক মানে কি হচ্ছে যে বেসিক ব্যাংকের শেয়ার হোল্ডার এবং সরকার সোনালী ব্যাংকের শেয়ার হোল্ডার আসলে একই। সো লাভ ক্ষতির কোনো ডিফারেন্স নেই। সো এই পার্সপেক্টিভ থেকে কিন্তু এটার মানে এই না যে সোনালী এবং বেসিক মার্চ করলে কিন্তু বেসিক ব্যাংকে যে ব্যাড ডেট আছে কিংবা পদ্মা ব্যাংকের যে ব্যাড ডেট আছে, এটা কিন্তু আদায় হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাবে তা না। এই আদায় করার প্রসেসটা আপনার আসল সমস্যাটা কিন্তু কুঋণের সমস্যা, বন্ধ ঋণের সমস্যা। এই ঋণ আদায় করার জন্য আপনাকে অনেকগুলো স্টেপস নিতে হবে। সেটা বাংলাদেশ ব্যাংক চিন্তা করছেন এএমসি মানে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি করে করবেন। আমি মনে করি মূল আলোচ্য বিষয় হওয়া উচিত সেটা, যে এই ঋণগুলো কিভাবে আদায় করা হবে। এবং এই ঋণগুলোর ঋণ আসলে অনেকগুলোই আসলে ঋণ না, বিকজ আমরা জানি যে অনেকগুলো ক্ষেত্রে যেটা ঘটেছে যে ফ্রড করে টাকা বের করে নিয়ে যাওয়া হয়েছে, ট্রেড ফ্রড কিংবা বিভিন্ন ধরনের ফ্রড করে এগুলো টাকা বের করে নিয়ে যাওয়া হয়েছে, যেটা কোথাও ইনভেস্টমেন্টই করাই হয়নি। সো ওই ধরনের অপারেটিং লস সেটা আসলে ব্যাংকের পক্ষে আদায় করাটা ডিফিকাল্ট, যেই কারণে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি দরকার। আমি মনে করি দ্যাট শুড বি দ্য মেজর পয়েন্ট অফ ডিসকাশন। আমার শেষ প্রশ্ন আপনার কাছে, যে বাংলাদেশের ব্যাংকিং সেক্টর নিয়ে যেই পরিমাণ আলোচনা হয়েছে, সমান্তরালে সেরকম কোনো কাজ হয়েছে কিনা এটার শৃঙ্খলা ফেরানোর জন্য? এগেইন আমি একটু যদি বলি যে ব্যাংকিং সেক্টর নিয়ে আলোচনাটা আসলে ভুল লেভেল। আপনি আসলে সবাই আলোচনা করছি আমরা বন্ধ ঋণ নিয়ে, কুঋণ নিয়ে, ব্যাংক ব্যবস্থার অব্যবস্থা নিয়ে। এটা তো আসলে 15-20% ব্যাংক ব্যবস্থার 15-20%-এর ব্যাপারে প্রযোজ্য। বাকি 80% এগুলো কোনো ইস্যুই না। বাকি 80টা ব্যাংকের রিয়েল সমস্যা হচ্ছে এই মুহূর্তে একটা লিকুইডিটি ক্রাঞ্চ চলছে, যে যেই পরিমাণ ডিপোজিট দরকার সেই পরিমাণ ডিপোজিট পাওয়া যাচ্ছে না। আবার তার থেকেও যদি আরেকটু ডিপার যাই, আসল সমস্যাটা হচ্ছে আমাদের দেশে ব্যাংকিং সিস্টেমের যথেষ্ট পরিমাণ নেই, ক্যাপিটাল নেই। একটা এক্সাম্পল দিই, আমরা সবসময় বলছি যে আমরা একটা $1 ট্রিলিয়ন ইকোনমি হতে চাই 2030-এর কাছাকাছি সময়। $1 ট্রিলিয়ন ইকোনমি হতে গেলে আমাদেরকে বছরে অ্যানুয়াল প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট হতে হবে $300 বিলিয়ন কাছাকাছি। $300 বিলিয়ন এখন যদি যেই রেশিওতে করি, এই হিসাবে গেলে আমাদেরকে মোটামুটি ধরেন বছরে $100 বিলিয়ন ব্যাংক লোন ক্রেডিট ফ্লো বাড়াতে হবে। $100 বিলিয়ন বাড়াতে গেলে আপনার প্রত্যেক বছর $12 বিলিয়ন ক্যাপিটাল লাগবে। এই মুহূর্তে $12 বিলিয়ন ক্যাপিটাল বছরে চিন্তাও করতে পারে না ব্যাংকগুলো। আমি তো ব্যক্তিগতভাবে মনে করি যে আমাদের আসল ডিসকাশন হওয়া উচিত এই ক্যাপিটাল ইনক্রিজটা কিভাবে করব। আপনার সোনালী ব্যাংকের কুঋণ কীভাবে ব্যবস্থাপনা হবে, সেটা থেকে আসলে আমাদের $1 ট্রিলিয়ন ইকোনমি ট্রান্সফরমেশন আটকাবে না। কিন্তু যদি ক্যাপিটালটা না থাকে ব্যাংকিং সেক্টরে, সেখানে আমরা আটকে যাব কোনো একটা সময়। আমাদের মূল যে লক্ষ্যগুলো, ওখানে তো আমরা আটকে যাব। রাইট, অনেক ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা আজকের মতো এখানে এই আলোচনা শেষ করতে চাই। দর্শকের সাথে শেষ করছি আজকের মতো ইনসাইট। ভালো থাকবেন সবাই।